শিক্ষা সমাজের আজকের পর্বের বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শনের পাঠ্য ধীবর বৃত্তান্ত যে নাট্যাংশটি রয়েছে তার উপর থেকে কয়েকটি প্রশ্নের উত্তরের আলোচনা। দেখো, প্রশ্ন উত্তরে যাওয়ার আগে তোমাদের কাছে এর উৎসটা খুব ভালো করে বা বিষয়বস্তু বা কাহিনীর যে পূর্বসূত্র সেটা কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। আমাদের এই ধীবর বৃত্তান্ত যে নাট্যাংশটি কালিদাসের লেখা, কবি নাট্যকার হিসেবে তিনি প্রসিদ্ধ ছিলেন। মূলত তিনি সংস্কৃত ভাষাতে অভিজ্ঞান শকুন্তলম নামক যে নাটকটি রচনা করেছিলেন সেটিকে বাংলায় অনুবাদ করেছেন আমাদের যিনি তর্জমা করেছেন এই পাঠ্য সঞ্চয়নে যার নাম রয়েছে সত্যনারায়ণ চক্রবর্তী। অভিজ্ঞান শকুন্তলমের বাংলায় অনুবাদ তিনি করেছিলেন, সেখান থেকে আমাদের পাঠ্য অংশটি গৃহীত হয়েছে। অনুবাদ এবং কিছুটা সংক্ষেপে সেই নাটকের উপস্থাপনা তিনি করেছিলেন অনুবাদের মধ্যে, সেখান থেকেই গৃহীত হয়েছে আমাদের আলোচ্য পাঠ্য অংশটি। তাহলে কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত যে নাট্যাংশ, এখানে অতি সামান্য একটা কাহিনীর পরিসর বিষয়বস্তু আকারে আমরা পাব, কিন্তু এই অতি সামান্য পরিসরের মধ্যে যে কাহিনীর পূর্বসূত্র সেটা কিন্তু তোমাদের জেনে নেওয়া একান্তভাবে প্রয়োজন। যে কারণে কিন্তু পাঠ্য সঞ্চয়নে একদম টেক্সট পোর্শনের শুরুতেই তোমাদের কাহিনীর পূর্বসূত্র দেওয়া রয়েছে। এখানে যে নাট্যাংশটির ওপর থেকে যে কোনো লাইন তুলে এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন তোমরা পেতে পারো, সে কারণে টেক্সট পোর্শনটা কিন্তু খুব খুঁটিয়ে তোমাদেরকে পড়তে হবে। শুধু তাই নয়, যে পূর্বসূত্র অংশটি রয়েছে কাহিনীর পূর্বসূত্র, ওখান থেকেও কিন্তু তোমরা এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন পেতে পারো। তা সেখানে আমরা দেখব মহর্ষি কর্ণের তপবনে আর যে সমস্ত বালক বালিকা বা যুবক যুবতী যারা থাকতেন একটি তপবনের মধ্যে, সেই তপবনেই দুই সখী অনুসূয়া ও প্রিয়ঙ্বদা সহ শকুন্তলার অবস্থান ছিল। সেখানে রাজা দুষ্যন্ত এসে শকুন্তলাকে পছন্দ করেন এবং বিবাহ করে একটি আংটি প্রদান করেন, এবং পরবর্তী সময় এসে সমারোহ সহযোগে বা সমারোহে তিনি শকুন্তলাকে তার রাজ্যে ফিরিয়ে নিয়ে যাবেন এরকমই প্রতিশ্রুতি দিয়ে থাকেন। এই ঘটনাটি যখন ঘটে তখন কিন্তু মহর্ষি কর্ণ তপবনে উপস্থিত ছিলেন না। যাই হোক, এ সময় দেখা যায় যে রাজা দুষ্যন্ত শকুন্তলাকে নিয়ে যাওয়ার জন্য আসেন না, কিছুটা উদ্বিগ্ন ছিলেন শকুন্তলা। এরকমই সময় সেই তপবনে এসে উপস্থিত হন দুর্বাসা মুনি। স্বাভাবিকভাবে নিজের অন্যমনস্কতার ফলেই দুর্বাসা মুনি শকুন্তলার উপর রুষ্ট হন এবং তাকে অভিশাপ দেন যে যার চিন্তায় শকুন্তলা মগ্ন তিনি শকুন্তলাকে বিস্মৃত হবেন, অর্থাৎ ভুলে যাবেন। যাই হোক, সখীদের অনুরোধে দুর্বাসা মুনি তার অভিশাপ ফিরে নিতে না পারলেও এটা জানান যে শকুন্তলা যার চিন্তায় নিমগ্ন তার দেওয়া কোনো নিদর্শন প্রমাণস্বরূপ যদি শকুন্তলা উপস্থাপন করতে পারে তাহলে তার স্মৃতি ফিরে আসবে। এরপর যথারীতি সময় অতিবাহিত হওয়ার কারণে মহর্ষি কর্ণ সমস্ত বিষয় অবগত হওয়ার পরে শকুন্তলাকে নিয়ে রাজা দুষ্যন্তের সভায় উপস্থিত হলেন। এই সভায় উপনীত হওয়ার আগে শচীতীর্থে শকুন্তলা স্নান করেছিলেন এবং সেখানেই ঘটনাক্রমে দেখা যায় রাজা দুষ্যন্তের দেওয়া নাম খোদাই করা মণিখচিত আংটিটি সরোবরে পড়ে যায়, যেটা কিন্তু শকুন্তলা লক্ষ্য করেননি। স্বাভাবিকভাবেই দুর্বাসা মুনির দেওয়া অভিশাপ
বাস্তবায়িত হয়, রাজা দুষ্যন্ত শকুন্তলাকে কোনোভাবেই চিনতে পারেন না। এমনকি শকুন্তলাও রাজা দুষ্যন্তের দেওয়া নিদর্শন স্বরূপ বা প্রমাণ স্বরূপ আংটিটিও দেখাতে পারেন না। ফলে সেই সভায় অপমানিতা হন শকুন্তলা। এই ঘটনার পূর্বসূত্র মধ্যে অসংখ্য ছোট প্রশ্ন রয়েছে। সেখানে দেখবে যে কোন মুনি অভিশাপ দিয়েছিলেন, কোন মুনির আশ্রমে শকুন্তলা অবস্থান করতেন, শকুন্তলার সখীর নাম কি কাহিনীর পূর্বসূত্র অনুসারে, বা সখীদের নাম কি। এভাবে কিন্তু আমরা, বা রাজা দুষ্যন্তের রাজসভায় যাওয়ার আগে শকুন্তলা কোন সরোবরে স্নান করেছিলেন, এগুলো একেবারে কঠিন নয়, শুধু টেক্সট পোর্শনটা তোমাদেরকে একটু মনোযোগ সহকারে পড়ে নিতে হবে। এবং যে জায়গাগুলো তোমাদের কাছে তুলে ধরলাম যে ছোট প্রশ্নের জন্য, ওই জায়গাগুলোতে তোমরা যখন পড়ছো তখন পেন্সিল দিয়ে মার্ক করে নেবে। তা এই কাহিনীর পূর্বসূত্রতেই আমরা পরে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটাই আমরা এখানে পাঠ্য আকারে পাচ্ছি। দেখা গেছে যে শকুন্তলা শচীতীর্থে যে আংটিটি খুলে পড়েছিল সেটি একটি রুই মাছ খেয়ে ফেলে। এই মাছটিকেই ধরেন কাহিনীতে উল্লিখিত ধীবর ব্যক্তিটি, এবং স্বাভাবিকভাবেই আংটিটি পাওয়ার পর ধীবর ব্যক্তিটি দেখেই বুঝতে পারেন যে এটি অতি একটা দামি সম্পদ, যেটাকে বিক্রি করলে একটা ভালো মতো অর্থ বা মূল্য পাওয়া যেতে পারে। আর সেখানেই লোকজনকে দেখাতে গিয়ে ধীবর ব্যক্তিটি রাজার দুই রক্ষী ও রাজচালকের হাতে ধরা পড়ে। আর এখানেই আমাদের পাঠ্য অংশটি শুরু। এবং পাঠ্য অংশের বিষয়বস্তু অতি সংক্ষিপ্ত। ধরা পড়ার পর স্বাভাবিকভাবেই দুই রক্ষী রাজচালক তাকে চোর বলে ধরেই নেন। এর মধ্যেই সেই ধীবর ব্যক্তিটি আংটিটি কিভাবে পেয়েছেন তার বর্ণনা বা তার বৃত্তান্ত তিনজনের কাছে তুলে ধরেন। এই বৃত্তান্তের সত্যতা যাচাই করতে রাজচালক রাজসভায় রাজা দুষ্যন্তের কাছে উপনীত হন আংটি সহ। স্বাভাবিকভাবে দেখা যায় সেই আংটি দেখার পর রাজা দুষ্যন্ত বিহ্বলিত হয়ে পড়েন, বিচলিত হয়ে পড়েন, এবং স্বাভাবিকভাবে কাহিনীর পূর্বসূত্র অনুসারে আমরা বুঝতে পারি শকুন্তলার স্মৃতি রাজা দুষ্যন্তের মনের মধ্যে জাগ্রত হয়। ফলে নিজের স্মৃতি ফিরে পাওয়ায় খুশি হয়ে রাজা দুষ্যন্ত সেই ধীবর ব্যক্তিটিকে সেই আংটির মূল্যের সমপরিমাণ অর্থ পুরস্কার স্বরূপ প্রদান করেন। এই পুরস্কার ধীবর ব্যক্তিটি লোভীর মতো গ্রহণ করে না, বরং দুই রক্ষীকে সেই পুরস্কারের অর্ধেক মূল্য প্রদান করে নিজের যে নির্লোভ মনের, বা রাজার আংটিটি যে কোনোভাবেই অসৎ উপায় তার কাছে আসে না বা আসেনি সেই প্রমাণ দিয়েছেন। এবং রাজচালক নানানভাবে কাহিনীর মধ্যে ধীবর ব্যক্তিটিকে তিরস্কার, তাড়না, উপহাস করে থাকলেও বাস্তব বোধসম্পন্ন ব্যক্তির মতোই তিনি ধীবর ব্যক্তিটিকে তার কথা বলার সুযোগও দিয়েছেন, তার বলা কথা সত্যতা যাচাই করারও চেষ্টা করেছেন। কোনোভাবেই অন্ধ বিশ্বাস আঁকড়ে ধরে বসে থাকেননি, বিবেচকের মতোই তিনি কাজ করেছেন। এবং নির্দ্বিধায় যখন ধীবর ব্যক্তিটির বলা কথা সত্য বলে প্রমাণিত হয় রাজা দুষ্যন্তের কাছে, তখন খুশি মনেই কিন্তু রাজার দেওয়া পুরস্কার ধীবর ব্যক্তিটির হাতে এসে তুলে দিয়েছেন। অন্যদিকে আমরা দুজন রক্ষীর মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যে একটা আক্রোশ ধীবর ব্যক্তিটিকে নিয়ে, সেটি যেন সমাপ্ত হতে লক্ষ্য করি না। যেন একটা
অসহায়তা শেষে কাজ করছে দুই রক্ষীর মধ্যে যে কোনোভাবেই ধীবর ব্যক্তিটিকে শাস্তি প্রদান করা গেল না। এই আমাদের ধীবর বৃত্তান্ত নাট্যাংশের কাহিনীর পরিসর। আজকে আমি তোমাদের কাছে প্রশ্ন উত্তরের মধ্যে মূলত 3টি প্রশ্নের উত্তর আলোচনা করব এবং এই 3টি প্রশ্নের উত্তর বা উত্তরের যে প্রশ্নগুলির উত্তর দিতে গিয়ে যে বিষয়বস্তু বা পরিসর সেটা কিন্তু একটা জায়গাতে। এই কাহিনীর মধ্যে আমরা দেখব ছোট্ট কাহিনী, তার মধ্যে দেখব একটা প্রথমের অংশ আছে। সেই অংশটা কি না, প্রথমের অংশে আমরা দেখব যে ধীবর ব্যক্তিটিকে নিয়ে দুজন রক্ষী এবং রাজচালক প্রবেশ করেন। দুজন রক্ষী অতিরিক্ত তাড়না করে চলেন, চোর হিসেবেই ধরে নেন। 3জনই তারা ধরে নিয়েছিলেন সেই ধীবর ব্যক্তিটি চুরি করেই রাজার মূল্যবান আংটিটি পেয়েছে। কিন্তু ধীবর ব্যক্তিটি যে কোনোভাবেই চুরি করেননি বা তিনি যে চোর নন, তিনি যে বাটপার নন, এটা প্রমাণ করার জন্য খুব উদ্গ্রীব হয়ে ওঠেন। স্বাভাবিক, তিনি নির্দোষ ছিলেন, তাকে যখন জোর করে দোষী বলে প্রতিপন্ন করা হচ্ছে সেটা তিনি মেনে নিতে পারছিলেন না। তাই তিনি তার কাছে আংটিটি আসার বা কিভাবে তিনি আংটিটি পেলেন সেই তথ্য বা তিনি যে বাটপার নন তার সবিস্তারে পরিচয় তিনি উপস্থাপন করেছেন। এবং এই পরিচয়টি পেয়ে রাজচালক কি করেছেন, এইটুকুনি হচ্ছে আমাদের কাহিনীর প্রথম অংশ। আর আজকে এই অংশের মধ্য থেকেই কিন্তু 3টি প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করছি। দেখো, প্রথম প্রশ্ন, আমি প্রশ্নগুলো আর লিখে দিচ্ছি না, মুখেই আলোচনা করছি, মুখেই প্রশ্নগুলো করছি। আজকের 1 নম্বর প্রশ্ন এই টেক্সট পোর্শনের উপর থেকে। আপনারা অনুগ্রহ করে শুনুন। এখান থেকে প্রশ্ন থাকতে পারে যে কে কাদের কাছে কেন কোন বিষয় শোনানোর জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিলেন। এটা কিন্তু 5 নম্বরের প্রশ্ন। মানে একেবারে এই যে অংশটার উপর থেকেই প্রশ্নটা দিচ্ছি বলে বললাম, সেই অংশটা নিয়েই কিন্তু পুরো উত্তরটা আসবে। তাহলে আমরা উত্তরটা শুরু করব উৎস উল্লেখ করে, যে মহাকবি কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাট্যাংশটিতে বা পাঠ্য অংশটিতে যে ধীবর ব্যক্তিটিকে রাজা দুষ্যন্তের 2 রক্ষী এবং রাজচালক চোর সন্দেহে আটক করেছিলেন, সেই ধীবর ব্যক্তিটি রাজা দুষ্যন্তের 2 রক্ষী এবং রাজচালককে উদ্দেশ্য করেই এই ধরনের মন্তব্য উপস্থাপন করেছেন। আমরা কাহিনীর শুরু থেকেই দেখি এই ধীবর ব্যক্তিটির কাছে যেহেতু রাজার নাম খোদাই করা মণিখচিত একটি মূল্যবান আংটি পাওয়া গিয়েছিল, তাই 2 রক্ষী অনবরত তাকে তাড়না করেছিলেন, ভর্ৎসনা করে চলছিলেন চোর হিসেবে। রাজচালকও যে তাকে চোর হিসেবে সন্দেহ করেননি তা নয়। এখানে সেই আংটিটি কিভাবে ধীবর ব্যক্তিটির কাছে এসেছিল সেই বিষয়টি, তিনি যে চোর নন সেই বিষয়টি উপস্থাপন করবার জন্য তিনি উদ্গ্রীব হয়ে ওঠেন। তিনি জানান যে তিনি একজন জেলে, তার চক্রাবতারে অবস্থান এবং তিনি জাল, বড়শি ইত্যাদি নানান উপায়ে মাছ ধরে জীবন অতিবাহিত করে চলেন। এইটুকুনি তথ্য উপস্থাপন করার মাঝেও 2 রক্ষী ধীবর ব্যক্তিটিকে তাড়না করতে ছাড়েন না। দেখা যায় রাজচালকও ধীবর ব্যক্তিটির বৃত্তি নিয়ে উপহাসপূর্ণ মন্তব্য করেন বা বিদ্রুপাত্মক মন্তব্য করেন। তখন আংটিটি কিভাবে এলো সেই বিষয় উপস্থাপন করার মাঝেই ধীবর জানাতে বাধ্য হন যে ব্যক্তি যে বৃত্তি নিয়েই জন্মাক না কেন, তা যতই
নিন্দনীয় হোক বা খারাপ হোক লোকচক্ষু সমাজে, তা কিন্তু কোনোভাবেই পরিত্যাগ করা উচিত নয়। প্রমাণস্বরূপ ধীবর ব্যক্তি আরও জানান যে বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবতই খুব দয়াপরায়ণ হয়ে থাকেন, কিন্তু যজ্ঞের সময় পশুবধ করতে গিয়েও তাকে নির্দয় হতে হয়। এরপর আবার ধীবর ব্যক্তি চলে যান তার কাছে কিভাবে আংটিটি এলো সেই বিষয়ে। তিনি জানান যে তিনি শচীতীর্থ থেকে যে একটি রুই মাছ ধরেছিলেন, তাকে যখন খণ্ড খণ্ড করে কাটছিলেন, তখনই এই মণি মুক্তায় ঝলমলে আংটিটি তিনি পান। তিনি দেখেই বুঝেছিলেন যে আংটিটি মূল্যবান হবে, তাই বিক্রি করার জন্য লোকজনকে দেখাচ্ছিলেন। আংটিটি এভাবেই তার কাছে এসেছিল। এটাই ছিল বা এই বিষয়টাই জানানোর জন্য ধীবর ব্যক্তিটি উদ্গ্রীব হয়ে উঠেছিলেন। কারণ এই বিষয়টা অবগত করানোর পেছনে কারণ একটাই, নাট্যাংশের শুরু থেকেই আমরা দেখেছি যে ধীবর ব্যক্তিটিকে চোর বলে ধরেই নিয়েছিলেন, বাটপার বলে ধরেই নিয়েছিলেন দুই রক্ষী এবং রাজশ্যালক। তা কোনোভাবেই যে তিনি চুরি করেননি বা আংটিটি তার কাছে কিভাবে এলো সেই তথ্য জানার পর বা সেই ঘটনা জানার পর তাকে কি আর চোর বলে সাব্যস্ত করা যায় কি না, বা কোনো শাস্তির তার প্রাপ্য কি না, এটাই তিনি পরিষ্কার করতে চেয়েছেন তাদের কাছে। নিজেকে অকারণে দোষী কোনোভাবেই তিনি প্রতিপন্ন করতে দিতে চান না। এ কারণেই কিন্তু এতটা উদ্গ্রীবতার সঙ্গে তিনি আংটিটি আসার তথ্য দুইরক্ষী ও রাজচালকের কাছে উপস্থাপন করেছেন। তাহলে এই গেল প্রথম 1 নম্বর প্রশ্ন, যেটা ছিল 5 নম্বরের, তার উত্তর। কে কাদের কাছে কোন বিষয় উদ্গ্রীবতার সঙ্গে উপস্থাপন করেছেন এবং কেন উপস্থাপন করেছেন, এটা ছিল প্রশ্ন। দেখো আজকে 2 নম্বর প্রশ্ন বলছি, যেটা জানুক এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে, বা তার ঠিক পরের লাইনটা ধরে যদি প্রশ্ন থাকে, এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। এই দুটো লাইনের মধ্যে যে কোনো লাইন ধরে যদি প্রশ্ন থাকে যে বক্তার এই ধরনের মন্তব্যের প্রাসঙ্গিকতা কি, তাহলে এর উত্তরে আমরা, এটা 3 নম্বরের প্রশ্ন থাকবে, প্রাসঙ্গিকতা কি বললে, তাহলে এর উত্তরে আমরা কি বলবো, যে উৎস উল্লেখ করেই বলবে প্রথমে, আর বলছি না প্রথমটা। পাঠ্য অংশটিতে যখন ধীবর ব্যক্তিটির কাছে রাজার নাম খোদাই করা মণিখচিত অতি মূল্যবান আংটিটি, যে রুই মাছ শচীতীর্থ থেকে ধরা রুই মাছ খণ্ড খণ্ড কাটার পরেই এসেছিল, তিনি যে কোনোভাবে আংটিটি চুরি করেননি, তিনি যে বাটপার নন, এই তথ্য যখন উপস্থাপন করেন, তাতে কিন্তু রাজশ্যালক কোনোভাবেই ভরসা করতে পারেন না। সে যেহেতু একজন ধীবর ছিলেন, তিনি যেহেতু একজন ধীবর ছিলেন, সর্বনামগুলো কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একই রকমভাবে রাখবে। তিনি দিয়ে বললে তিনি দিয়েই কিন্তু শেষ করবে, শুরু করলে। তিনি যেহেতু একজন ধীবর ছিলেন, তাই তার কথার ওপরে রাজশ্যালক কোনোভাবেই ভরসা করে উঠতে পারছিলেন না। তার সেই বৃত্তি প্রসঙ্গেই তার সম্পর্কে এ ধরনের মন্তব্য করেছেন যে কাঁচা মাংসের গন্ধ আসা বা গোসাপ খাওয়া জেলে, এই ধরনের মন্তব্য উপস্থাপন করছেন। এখানে রাজশ্যালকের এই ধরনের মন্তব্যের উপস্থাপনের মধ্য দিয়ে যে ধীবর জাতির প্রতি একটা যে ঘৃণাপূর্ণ দৃষ্টি, সেটাই কিন্তু প্রকাশিত হয়। মূলত কাহিনীর মধ্যে আমরা দেখব এই রাজশ্যালক ব্যক্তিটি ধীবর ব্যক্তিটিকে কিছু কিছু ক্ষেত্রে তার বক্তব্য বিষয় উপস্থাপন করবার সুযোগ দিয়েছেন ঠিকই, আবার
নানান দিক থেকে তাকে উপহাস বিদ্রূপ করতেও তিনি ছাড়েননি। ব্যাস, এটাই গেল এই লাইনের প্রাসঙ্গিকতা। এবারে দেখো আজকের 3 নম্বর প্রশ্ন, সুতরাং রাজবাড়িতেই যাই। ঠিক ওই লাইনটার পরে পরেই লাইনটা রয়েছে যে কে কেন রাজবাড়িতে যাওয়ার প্রয়োজন অনুভব করেছিলেন। তাহলে এর উত্তর কিন্তু জাস্ট এর আগে যে প্রাসঙ্গিকতা কি উত্তর আলোচনা করলাম ঠিক একই রকম হবে। উৎস উল্লেখ করেই বলবে যে আলোচ্য পাঠ্যাংশে যখন ধীবর ব্যক্তিটি যে চোর নন বা কিভাবে তার কাছে রাজার নাম খোদাই করা মণিখচিত মূল্যবান আংটিটি এলো সেই বিষয় উপস্থাপন করলেন, বলবে যে কিভাবে তিনি পেয়েছেন আংটিটি, ধীবর ব্যক্তিটি উত্তরের মধ্যে আনতে হবে। সেই তথ্য সত্য কিনা বা ধীবর ব্যক্তিটি জাতিতে যেহেতু ধীবর, তার গা থেকে যেহেতু কাঁচা মাংসের গন্ধ আসছে, সে যেহেতু একজন গোসাপ খাওয়া জেলে, তাই তার বলা আংটি সম্পর্কে তথ্য সত্য না হতে পারে। তাই সেই তথ্য সত্য কিনা যাচাই করার জন্যই কিন্তু রাজ দরবারে রাজা দুষ্যন্তের কাছে যাওয়ার প্রয়োজন অনুভব করেছেন রাজশ্যালক কাহিনীর মধ্যে। তা আমরা এভাবেই আজকের এই 3টে প্রশ্নের উত্তর আলোচনা করলাম। দেখতে পেলে যে উত্তরটা কিন্তু একদম কাহিনীর প্রথম অংশের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এর পরের যে অংশটা মানে মূলত 3টে ভাগে আমরা এখানে কাহিনীটাকে ভাগ করতে পারি। একটা হচ্ছে আজকে যেটা আলোচনা করলাম, এর পরে দেখব যে ধীবর ব্যক্তিটি যখন 2 রক্ষীর তত্ত্বাবধানে রয়েছে, যখন রাজশ্যালক রাজদরবারে চলে গেছেন, সেখানে একটা ছোট্ট অংশ। তারপরে তৃতীয় অংশে দেখব যখন রাজশ্যালক ফিরে এসেছেন, একদম শেষ অংশটাতেই রাজশ্যালক ফিরে এসেছেন এবং তার বলা তথ্য সত্য প্রমাণিত হওয়ার পর কি হয়েছিল। তা আজকে তোমাদের কাছে অনেকটাই আলোচনা হলো উৎস, কাহিনীর বিষয়বস্তু এবং সেই সঙ্গে ছোট প্রশ্ন কিছু আলোচনা করা হয়েছে, আর 3 নম্বর 5 নম্বরের প্রশ্ন করে 3টে প্রশ্নের উত্তর আলোচনা হয়েছে। সেই সঙ্গে দেখো আরও কয়েকটি জিনিস, যে টেক্সট পোর্শন যখন আমরা শুরু করছি সেখানেও যে এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের মতো যে লাইনগুলো রয়েছে, আপনারা শান্ত হন, কে কাদের শান্ত হওয়ার কথা বলেছেন। তারপরে তবে কি তোকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটি দান করেছেন, রাজা কি দান করার কথা বলা হচ্ছে, কাকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করার কথা বলা হচ্ছে, বা নানান উপায় মাছ ধরে সংসার চালায়, এখানে কে কোন উপায় মাছ ধরে সংসার চালায়। তারপরে তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি, বক্তার এখানে কার জীবিকার প্রসঙ্গে কোন ধরনের মনোভাব প্রকাশ পাচ্ছে। বাকি সবগুলোই ছিল একেবারে তথ্য বইয়ের মধ্যে। এই শেষ যে ছোট প্রশ্নটা বলছি, এখানে রাজশ্যালকের মনোভাবের কথা তুলে ধরা হয়েছে মূলত কাহিনীতে উল্লিখিত ধীবর ব্যক্তিটির বৃত্তি প্রসঙ্গে। এখানে রাজশ্যালকের বিদ্রুপাত্মক মনোভাব প্রকাশ পেয়েছে বা উপহাসপূর্ণ মনোভাব প্রকাশ পেয়েছে। তাহলে এভাবে কিন্তু টেক্সট পোর্শনের ওপর থেকে যেখান থেকে হোক ছোট প্রশ্নের জন্য টেক্সটটাকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের পড়তে হবে। আজ তাহলে এতটাই তোমরা ভালো করে অনুশীলন করো।